নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অরুণ ভাইয়া রয়েছি হাইকোর্টের সেই বিখ্যাত বারান্দা থেকে। আর সামনের বছর 2026 সালে রাজ্য বিধানসভার ভোট, আর সেই বিধানসভা ভোটের আগে একটা মোড় ঘোরানো জনস্বার্থ মামলা দায়ের হলো। কেন মোড় ঘোরানো কথাটা বলছি? কারণ এই মামলার উপপাদ্য বিষয় হিসেবে যে বিষয়গুলিকে সংযুক্ত করা হয়েছে তা কিন্তু অনেক কিছুর উত্তর দিতে পারে, বিতর্কের নিষ্পত্তি করতে পারে। কেন বলছি? কিছুদিন আগে আমাদের রাজ্যে কি হলো? পঞ্চায়েত ভোট। তার আগে কি হয়েছে? লোকসভা ভোট। এই যত ভোট হচ্ছে এবং ভোটের পরপরই দেখা যাচ্ছে কোনো না কোনো, সেটা পঞ্চায়েত প্রধান হতে পারে, উপপ্রধান হতে পারে, বা বিধানসভা থেকে জিতে আসা প্রার্থী কোনো একটা দলের প্রার্থী হতে পারে, আমি নামগুলোই বলে দিচ্ছি, বা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে। নামগুলো যদি বলি, লাভলি খাতুন মামলাহের ক্ষেত্রে, আলোরানী সরকার মনগার ক্ষেত্রে, আর নিশীথ প্রামাণিক দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ভোটে লড়েছিলেন, জিতে এসেছিলেন, তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন। কিন্তু প্রত্যেককেই আদৌ নাগরিক তো? এই প্রশ্ন নিয়ে বারবার বিতর্ক হয়, মামলা মোকদ্দমা হয়। লাভলি খাতুনের ক্ষেত্রে তার তো সার্টিফিকেট বাতিলই হয়েছে। এই জায়গায় নতুন এই জনস্বার্থ মামলা দায়ের হলো। সেই জনস্বার্থ মামলা বলা হচ্ছে, যদি আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলি নাগরিকত্বের কোনো প্রমাণ না হয়, তাহলে ভোটে দাঁড়ানোর আগেই এই বিতর্কিত প্রশ্নগুলোর নিষ্পত্তি করা হোক এবং সেই বিতর্কে জল ঢেলে দিয়ে একটা কঠোর মেকানিজম তৈরি করুক ভারতের নির্বাচন কমিশন। কারণ সামনে আমরা জানি বিহারের ভোট, বাংলার ভোট সামনের বছর অর্থাৎ 2026 সালে। এই বিতর্ক যেন না মাথাচাড়া দেয়। আমাদের রাজ্যের ক্ষেত্রে সমস্যাটা কি জানেন তো? আমাদের রাজ্যে ভাষার ভিত্তিতে আমরা জানি ভাগ হয়ে গেছিল, বাংলাদেশ হয়েছিল, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল। এই জায়গাতে প্রচুর মানুষ শরণার্থী হয়ে এখানে এসছেন এবং এখানেই এপার আর ওপার, এই এপার ওপারের মধ্যে যে একটা কাঁটাতারের বেড়া, সেইটা নিয়ে এবার বিধানসভা ভোটের আগে নতুন জনস্বার্থ মামলা ঠুকলেন মামলাকারী মানিক ফকির, ভালো নাম মানিক মন্ডল। তিনি জনস্বার্থ মামলা করেন। কেন করলেন আমি তার কাছ থেকে জানতে চাইবো, কেন এই জনস্বার্থ মামলা করলেন যদি বলেন। দেখুন, এই নাগরিকত্ব বিষয় নিয়ে গত 8-9 বছর ধরে আমি গবেষণা করে যা যা পেয়েছি তা ভয়াবহ, ভাবা যায় না। 1945 সালে পিসি যোশীর নেতৃত্বে বাংলা ভাগ বা ভারত ভাগ চাইলেন কমিউনিস্ট পার্টি জ্যোতিবাবুর সঙ্গে। তারপরে 1946 সালে আমাদের প্রশান্ত সুরের কমরেড প্রশান্ত সুরের সঙ্গে একসঙ্গে প্রায় 5 লক্ষ মানুষ, 4,90,000 চলে এলেন। এরা নাগরিক হয়ে গেলেন সংবিধান অনুযায়ী। তারপর 1950 সালের মধ্যে এদেরই মানুষজন প্রায় 12 লক্ষ চলে এলেন। এই মানুষগুলো এখানে এসে নাগরিক হলেন এবং এসডিও, বিডিও, ডিএম, এডিএম হলেন, নেতা মন্ত্রী হয়ে গেলেন। এরা 1951 সালে ঠিক করলেন ভারতবর্ষে কোনো উদ্বাস্তুকে আর আসতে দেবো না, যে কারণে ওরা জেনিভা কনভেনশনে হাজির হলো না এবং ওইটাকে ইমপ্লিমেন্ট করলেন। কি করলেন? 1952 14ই আগস্ট ওনারা একটা ছাগনা তৈরি করলেন, কারা নাগরিক কারা নাগরিক নয়, কারা নাগরিকত্ব পাবে কারা পাবে না। সেখানে ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টকে লাগু করে দিয়ে বলে দিল, যারা পাসপোর্ট ভিসা ছাড়া বা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া ভারতে ঢুকবে 1952 সালে, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে সেই সময় ভারতবর্ষে চলে আসাটা ছিল বাস্তবতা। অসংখ্য মানুষ, অসংখ্য ছিন্নমূল মানুষ আসবে, তারা এসেছে, তাদের থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, চাকরি দিয়েছে, কিন্তু নাগরিকত্ব দেয়নি। জায়গাটা এখানে কমিউনিস্টরা কি করেছে? পুনর্বাসনের আন্দোলন করেছে, কিন্তু নাগরিকত্বের আন্দোলন করেনি। আর ওই যে চুঁয়ে চুঁয়ে যে কজন লোক পাসপোর্ট ভিসা নিয়ে এলো, তারা তো নাগরিক নয়, তারা বৈধ বিদেশি। তাদের জন্য নাগরিকত্বের আইন হলো 1955। 50 থেকে 87-র মধ্যে জন্ম হলে কাদের? যারা বৈধ পথে পড়ে এসছে। আর যারা অবৈধ পথে এসছে তারা কোনোদিনই ভারতবর্ষের নাগরিক নয়। সংবিধানের 5 নম্বর আর্টিকেলে কি বলে দিচ্ছে? বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন সংবিধান প্রকাশের আগে যার জন্ম ভারতবর্ষে, সেই ছেলে মেয়ে ভারতের নাগরিক। তাহলে বাবা আর মা দুজনে যদি অবৈধ পথে আসে, তাদের জেল জরিমানা। তাহলে বাবা যদি জেল জরিমানা হয়ে ধরা যাক আইনত সে দমদম জেলে আছে বা আলিপুর জেলে আছে, তাহলে আমি হলাম কোথায়? মানে ছেলেটা হলো কোথায়? তার মানে ছেলে ইলিগাল মাইগ্রেন্ট। কেননা তার কাগজটা, ভোটার কার্ডটা ইলিগাল পথে। 326 নম্বর ধারা কি বলছে? আইন কি বলছে? সংবিধান বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদের যখন 18 বছর বয়স হবে তখন সে নাগরিকত্ব পাবে। সিটিজেন অফ ইন্ডিয়া কারা? যারা 5 নম্বর আর্টিকেল এবং 6 নম্বর। আপনার প্রেক্ষাপটটা বুঝলেন, কিন্তু এই জনস্বার্থ মামলাটা কেন করলেন বিধানসভা ভোটের আগে দাঁড়িয়ে, এমন একটা মুহূর্তে যেখানে আপনি বলছেন ভোটের আগে কারা প্রার্থী হবেন তাদের নাগরিকত্বের আগে নিশ্চিত করে কমিশন, এটা কি বলতে চাইছেন আপনি? একদম। দেখুন, এর মধ্যে এই কিছুদিন ধরে ভুয়ো ভোটার এবং ইলিগাল মাইগ্রেন্ট নেতা মন্ত্রীরা, এটার একটা হুজুগ চলছে।
কিন্তু এটা আমাদের কাছে একটা হাস্যকর বিষয় যারা আমরা আন্দোলন করছি, কারণ আমার বাংলার অন্তত 40% নেতা ইলিগাল মাইগ্রেন্ট, অন্তত যারা ভোট দিচ্ছে দু চোখ খুলে তাকালেই দেখা যাবে বেশিরভাগ ইলিগাল মাইগ্রেন্ট। তাহলে আমাদের কাছে কথা হচ্ছে যে এটা একটা অ্যাবনর্মাল টাইম, যেটা 2025 সাল হিন্দু রাষ্ট্র হচ্ছে, এটা কিন্তু নর্মাল টাইম নয়। এখানে বিজেপি কি করবে? বিজেপি যখনই ধরুন কোন একটি সরকার, আপনি হিন্দু রাষ্ট্র হচ্ছে বললেন কেন, মানে এটা কি কোনো ইঙ্গিত পেয়েছে? পুরোপুরি সমস্ত আইনগুলোই তাই হয়ে যাচ্ছে, সেটা আবার পরে বলছি। যেমন ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাক্ট যেটা আসছে, যেটা বিলটা জমা পড়েছে, তাতে পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। কিন্তু মজাটা হচ্ছে এর এই বেনাগরিক থেকে নাগরিক হওয়ার কোনো আইন নেই। আপনাকে আমি কাগজগুলো দিয়ে দেবো। আপনি এই মামলাটা কেন করলেন যদি একটু দর্শক সবার আগে জানেন? মামলাটা করলাম তাহলে আমরা বলতে চাইছি যে ধরুন এখানে সরকারটা তৈরি হলো, 215টা সিট পেল, আমি উদাহরণ দিচ্ছি, তৃণমূল পেল, তো সরকার তো, কেন্দ্রীয় সরকার তো মামলা করে দেবে, বলবে 80 জন কি 50 জন ইলিগাল মাইগ্রেন্ট। এ তো মারাত্মক কথা, মারাত্মক কথা যেটা জনস্বাস্থ্য মন্ত্রী বলছেন যে আইন এসছে তাতে তৃণমূল কংগ্রেস যদি 213 জায়গায় তারও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসে, তারপর 80 বা 90টা বিধায়ককে বলতে পারে তারা মাইগ্রেন্ট এবং তাদের নাগরিকত্ব নেই, অথচ সেটা ক্যান্সেল হবে। সেটা কেন মারাত্মক কথা বলছেন। সরকার করে যাবে, তার কারণ হচ্ছে অলরেডি কেন্দ্রীয় সরকারের কাছে আধার ভোটার লিঙ্ক হওয়ার ডকুমেন্ট চলে গেছে। আধার ভোটার লিঙ্ক মানে 1952 ভোটার লিস্টে কার নাম ছিল সেই নাম চলে গেছে, ফলে ইলিগাল দিতে তালিকা ওদের কাছে চলে গেছে। 2025 পর্যন্ত ছাড় দিয়েছিল, এবার তো ছাড় দেবে না, এবার তো সরকারটাকে ফেলে দেবে, কারণ সরকারটা চায়। আমাদের বক্তব্য হচ্ছে যে এইবার যারা আইনের চোখে ভারতের নাগরিক তারা ভোটে দাঁড়াক, মানে এপারের লোকেরা, ওপারের মানুষরা আমাদের হৃদয়ের লোক, আমরা তাদের বুক দিয়ে আগলে রেখেছি, আগলে রাখবো। আমরা বিয়ে দিয়েছি ওপার এপার বাঙাল ঘটি, ওরা নাগরিকত্ব প্রমাণ করুক, আন্দোলন করুক, আমরা ওদের সঙ্গে থাকবো, কিন্তু বাংলাটা বাঁচুক, বাঙালি জাতিটা বাঁচুক। তার কারণ আমি কেন্দ্রীয় সরকারকে আমরা বিশ্বাস করি না, ওরা এতটাই ভয়াবহ, সমস্ত তথ্য ওদের কাছে আছে। যে আমার বাংলার সুজন চক্রবর্তী, উদাহরণ দিচ্ছি, সুজন চক্রবর্তী যে ইল্লিগাল সেই কাগজ ওদের কাছে আছে, অদিত চৌধুরী ইল্লিগাল কাগজ ওদের কাছে আছে, আমার কাছে আছে, তো ওদের কাছে থাকবে, সরকারের কাছে থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী তো বলছেন তার মা ওপারে বাংলাদেশে, তাহলে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের নাগরিক। তার কারণ হচ্ছে সংবিধানের 2 পার্টের 5 নম্বর আর্টিকেলে বলছে যার বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে ভারতবর্ষের নাগরিক, ভারতে জন্ম নিয়েছে, সে ছেলে নাগরিক। তার মানে শুভেন্দুর বাবা শিশির দাস, শিশির অধিকারী তো ভারতবর্ষের এপারের ঘটি, তাহলে শুভেন্দু নাগরিক হয়ে গেল, শান্তনু ঠাকুর শুভেন্দু বেরিয়ে গেল, শান্তনু বেরিয়ে গেল। কিন্তু অসীম সরকার, স্বপন মজুমদার, নিশীথ পরামানিক, তোমার অম্বিকেশ, এই যে জগন্নাথ সরকার, এরা কেউ আর দাঁড়াতে পারবে না ভোটে, কেউ দাঁড়াতে পারবে না। তাহলে ভোটে তারাই দাঁড়াক যারা এপারের লোক। তাহলে আপনি বলছেন জাতীয় নির্বাচন কমিশন এবারে ভোটের আগে প্রার্থীদের যখন এই মনোনয়ন পর্ব চলে সেটা বাছাইয়ের জন্য আগে তারা নাগরিক সেটার প্রমাণ দিক, আপনি কি এটার জন্যই চাইছেন? আমরা চাইছি নির্বাচন কমিশন, নির্বাচন 1951 সালে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কি বলছে, যারা সিটিজেন অফ ইন্ডিয়া তারা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং জনপ্রতিনিধি হতে পারবেন। তাহলে আগে প্রমাণ দিতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া। কিন্তু ভোটার কার্ডে উল্টো দিকে কোথাও লেখা নাই যে এটা নাগরিকত্বের প্রমাণ। কাজে আপনি বলছেন ভোটার কার্ড বা আধার কার্ড নয়, নাগরিকত্বের কংক্রিট প্রমাণ দিয়েই প্রার্থী ঠিক হোক। ভোটার কার্ডের পিছনে লেখা আছে এটা নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, আধার কার্ডেও তাই লেখা আছে, পাসপোর্টেও সেটা লেখা থাকে। আমরা নিজেরা লিখছি আই এম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। লোকে কি বলে যে আমি তো ভোটার কার্ডটা করার সময় লিখেছি, আরে ভাই এটা তো তোমার ডিক্লারেশন 6 নম্বর ফর্মে, তুমি বলছো আই এম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সরকার কি বলেছে? সরকার তো বলেনি। সরকার যদি বলতো তাহলে আজকে দুলাল সিল। তাহলে এই নাগরিকত্বের জন্য কি কি দিতে হবে প্রার্থীদের, এখন আপনার কি মনে হয়, আপনার রিসার্চ কি বলছে? আমার রিসার্চ বলছে যারা 1950 সালের পরে এসেছেন তাদের 1952 সালে যে প্রথম ভোটার তালিকা, সেই তালিকায় নাম উঠছে না, তাহলে তাদের দিতে হবে নাগরিক সিটিজেনশিপ সার্টিফিকেট। শুধু দিলেই হবে না, অনেক নকল সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, আমাকে অনেকে লোকে দেখেইনি চোখে, কিন্তু বহুজন আমাকে পাঠিয়েছে। তাহলে এ তো খড়ের গাদা সুচ খোঁজা, এটাই তো ভারতবর্ষ এরকম করেছে। তাহলে তাদের সিটিজেন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ সার্টিফিকেট এবং তার সার্টিফাইড কপি, কারণ যার কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে তার নামটা ভারতের রেজিস্ট্রিকৃত আছে, মানে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে। বহু লোকের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে কিন্তু ভারতের রেজিস্ট্রেশন নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানিকবাবু তুলেছেন। এখন প্রধান বিচারপতি টি.এস. শিবাগনমের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, খুব শীঘ্রই তার শুনানি হবে। আমরা জানি প্রতি বৃহস্পতিবার
কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাগুলির শুনানি হয়, সেক্ষেত্রে সামনের বৃহস্পতিবার এই মামলা আসে নাকি এর পরের সপ্তাহগুলোর জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় মানিকবাবু বললেন যে এবার অন্তত ভোটের আগে যারা প্রার্থী হবেন তাদের নাগরিকত্বটা সেখানেই যাচাই হয়ে যাক, কারণ আধার কার্ড ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আলোরানী সরকারের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যেটা বনগাঁর ক্ষেত্রে হয়েছিল, বা ওই লাভলি খাতুনের ক্ষেত্রে যেটা হয়েছিল, মালদহের ক্ষেত্রে, হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে। কারণ এই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে কোন নির্দিষ্ট রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসো প্রচুর মানুষের সমর্থন নিয়ে, তাহলেও কিন্তু ওই আইনি প্যাঁচে নাগরিকত্ব না নাগরিকত্ব নয়, এই আইনে প্যাঁচে কিন্তু অনেকের বিধায়ক পদ চলে যেতে পারে। তাই এই বিষয়টা, অর্থাৎ একটা সংখ্যাগরিষ্ঠ সরকার রাতারাতি কিন্তু তারা সংখ্যালঘু সরকারে পরিণত হতে পারে, অর্থাৎ সরকারের আস্থা ভোটে হেরেও যেতে পারে। এইরকম আশঙ্কা থেকে এই জনস্বার্থ মামলা বলা হচ্ছে একটা কড়া মেকানিজম তৈরি করুক, যাতে নির্বাচন কমিশন ভোটের আগে যিনি প্রার্থী হচ্ছেন তিনি অন্তত ভারতের নাগরিক, এটা সুনিশ্চিত করার পরই তাকে এই ভোটের লড়াইয়ে নামার অনুমতি দিক কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এখন আমাদের দেশের নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপের উপর সরাসরি কোনো আদালত হস্তক্ষেপ করতে পারে না, জুডিশিয়াল রিভিউর জায়গা খুব কম। এক্ষেত্রে যদি প্রশ্নটা একটা বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, কলকাতা হাইকোর্ট বা এটা যদি পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যায়, বিষয়টি কোন দিকে এগোয়, এর বাঁক কিভাবে আসে, সেগুলোর দিকে কিন্তু আমাদের পরবর্তী সময় নজর থাকবে। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা, আর অবশ্যই আমাদের টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দিকেও নজর রাখুন আপনারা, সব খবরের সর্বশেষ তথ্যের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর অবশ্যই কোনো যুক্তিগ্রাহ্য আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।